প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ভোলায় তিনজন উপদেষ্টা গিয়েছিলেন, আপনারা ইতিমধ্যেই জানেন। ফয়জুল কবির বিদ্যুৎ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তারা সেখানে গিয়েছিলেন, জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের 64টা জেলা সবাই অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল, কিন্তু এই তিনজন উপদেষ্টা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না, এটি বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল, কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত। যাই হোক, তারা এই কাজটি এখন শুরু করবে না। এবং কেন করবে না তারা বলেছে, তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে। অর্থাৎ শেখ হাসিনার সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম। যাই হোক, সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে। কেন নতুন করে ডিজাইন করবে? তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনার সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে। যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনার সরকার লুটপাট করতে পারে, ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে, ধর। এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে। তখন কোনো মতে উপস্থিত যারা ছিল, পুলিশ টুলিশ, তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে। সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে, তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে। কিন্তু এই তিন উপদেষ্টা তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সবার প্রিয় হাবা আসমত, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন। সেই হেলিকপ্টারে করে এই তিন উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন। এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে, যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীন ভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশুদিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে, অবরুদ্ধ বলা যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে। তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায়, অর্থাৎ পুলিশ, র্যাব, আর্মি। এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয়, জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে, এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় 4,500 অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং এইটা একটি বিদেশি সংস্থার বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য। এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন। কিন্তু ডক্টর ইউনূস আপনাদের আমি বলেছি যে হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। প্রচন্ড গড় সে আসিফকে সরকারি কোষাগার থেকে 28 কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য। এই লকডাউনে 2 দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি 28 কোটি টাকা তাকে ইউনূস দিয়েছে। এবং এই 28 কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে, যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক
লেনদেনটা ধরা পড়বে। এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি, তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে, তাহলে তারা তাদের 15 মাসের রাজনীতির একটা বড় ভুল করবে। কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোত্থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না, কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে সাওয়া মাওয়া ভেঙে দিতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। এদিকে ছোট্ট একটা ঘটনা, এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে, কিন্তু বলতেই হয়। এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেয়াদব ব্যারিস্টার ফুয়াদ, টাকলা ফুয়াদ বলে যাকে চেনে, সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল। তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটরের ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে, এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে, তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ, মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে। এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা, মানে এখন তো ক্যারেক্টার অ্যাসাসিন করা একটা চলছে, কিন্তু পরে দেখলাম না, এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা। এই হলো টাকলা ফুয়াদ, যারা ধর্মের নামে কপালে দাগ ফালায় দিছে নামাজ পড়তে পড়তে, আবার ক্যান্টনমেন্ট উড়ায় দিচ্ছে, আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না, বাংলাদেশের স্বাধীনতা মানে না। এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলা ফুয়াদকে নিয়ে কি করে। আর ছোট্ট আরেকটা বিষয়, যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন, এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে, তিনি খুব স্পষ্ট করে চ্যানেল 16-এর একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন, যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্ড মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছে। এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট, এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না, এইখানে আপনাদের কাছে কি মনে হয়? এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে, যেটা নিয়ে পরে আলাপ করব। আজ এ পর্যন্ত। ভারত বাংলাদেশকে 3 দিক থেকে ঘেরার ব্যবস্থা করে ফেলেছে। তারা গ্যারিসন করেছে, ক্যান্টনমেন্ট করেছে, প্রচুর সেনা মোতায়েন করেছে। ভারতের যে রেজিমেন্টটি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিল, এবং এরপরে আওয়ামী লীগ সরকারের সময় যখন বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটল, তখন যে বাহিনীটিকে তারা সীমান্তের দিকে মুখ করিয়েছিল, সেই বাহিনীটিকে আবার তৎপর করেছে। এর বাইরে অসংখ্য অসংখ্য সিকিউরিটি। সেই সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একরকম ডেকে পাঠিয়েছেন সেই দেশে। সেই পরিস্থিতিতে কেন ভারত কি করতে চাচ্ছে? এত সেনা মোতায়েনের মধ্যে দিয়ে ভারতের ইঙ্গিতটা কি? বিশেষ কিছু কি? ভারত বাংলাদেশে আক্রমণ করবে না। অনেকেই বলে যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, ভারত বাংলাদেশের উপরে চড়াও হবে না। তবে ভেতরে ভেতরে কি চলছে? এমন কিছু কি যেটা বাংলাদেশকে বড় মনস্তাত্ত্বিক চাপ অথবা শেষ ওয়ার্নিং, যে তুমি যদি আমাকে টিকতে না দাও, আমার পেছনে যদি এভাবেই লেগে থাকো, আমার আর কি করার আছে? সেরকম একটা খবর আমরা একটু চোখ বুলিয়ে নিই, তারপর আমাদের বাদবাকি আলোচনায় আমরা থাকতে পারি। বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি, যেখানে বলা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে 2টি আর্মি স্টেশন এবং সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত।
প্রতিষ্ঠিত সত্য, এবং এগুলো নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কিছু নাই। একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই, এই চিকেন নেকে চায়না থ্রেট, এটা তো অনেক পুরনো, যে চায়নার সাথে বড় কোনো জটিলতা লাগলে চিকেন নেকটা কাট করে বিচ্ছিন্ন হয়ে গেলে ভারত বহু এই 7টা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা গোলযোগ তৈরি হলো। চিকেন নেকে তো ভারতের সামরিক শক্তি অনেক আগে থেকে শক্তিশালী করা, তার চিকেন নেকের নিরাপত্তার জন্য, মানে চায়নাকে থ্রেট হিসেবে চিন্তা করলে, যে চায়নার ভয়ে বা চায়নার সাথে ফাইটের আশঙ্কায় সে চিকেন নেকের নিরাপত্তা, সেটা ভারত অনেক আগে থেকে করে রেখেছে। তাহলে কেন নতুন করে ভারত আবার এই নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকেছে? সেখানে তো তাহলে চায়নার জন্য যা করার সে আগেই করেছে। তাহলে কি সেটা বাংলাদেশকে চিন্তা করে? বিষয়টা কি হতে পারে? ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য। সেটা যদি চায়নার থ্রেট হয়ে থাকে তো আরো আগেই করেছে, এখন কেন? একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে। বিশ্লেষকদের কথায় চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টার্সকে সংযুক্ত করেছে। আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর